মার্কা দিতে কোনো বাধা দেয়নি বিএনপি, এটা ইসির বিষয়। মন্তব্য ফখরুলের। ভোট না হওয়া পর্যন্ত সম্ভব নয় গণতন্ত্রের উত্তরণ। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। শাপলা প্রতীক ছাড়া নির্বাচন নয়, হুঁশিয়ারি এনসিপির। রাজনৈতিক চাপের কারণে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ। আন্দোলন আর আইনি লড়াইয়ের সিদ্ধান্ত। প্রতীক না পাওয়ার কারণে যদি নির্বাচন কেন্দ্রিক কোনো অচলাবস্থার জায়গা তৈরি হয়, সে দায়ভার সম্পূর্ণভাবে কমিশনকেই বহন করতে হবে। আমরা এটার জন্য সর্বোচ্চ ফাইট দেব। যদি তারা এটা না দেয়, আমরা নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে পুনর্বিবেচনা করব। জুলাই সনদের সইয়ের আগেই পিআর পদ্ধতি নিশ্চিতের দাবি জামায়াতের। 5 দফা দাবিতে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের সমাবেশ। জুলাই সনদ স্বাক্ষরের সময়ের আগে আপনারা পিআর পদ্ধতির ব্যাপারে একমত হয়ে জাতির আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবায়ন করব। নির্বাচনের আগে জুলাই সনদ স্বীকৃতির জন্য আইনি গণভোট আগে দিতে হবে। ভোট ঘনিয়ে আসায় রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়ছে দূরত্ব। মত পার্থক্য থাকলেও নির্বাচনমুখী সবাই মত বিশ্লেষকদের। তারা দ্বিমত পোষণ করলেই রাজনৈতিক ব্যবস্থা ঠিক আছে। এরা একে অপরের বিরুদ্ধে যখন কথা বলবে, একে অপরের বিরুদ্ধে অবস্থান নেবে, একে অপরের কাজের সমালোচনা করবে, এটা রাজনৈতিক ব্যবস্থা, স্বাভাবিক ব্যবস্থা। The Norwegian Nobel Committee has decided to award the Nobel Peace Prize for 2025 to Maria Corina Machado. এবছর শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। দেশটিতে গণতান্ত্রিক আন্দোলনে অবদানের স্বীকৃতি। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সংস্কারের সঙ্গে বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার করে লাভ হবে না। ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই নির্বাচন হতে হবে, অন্যথায় নয়, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, আমলাতন্ত্রকে নির্দিষ্ট দলের পকেটে ভরার চেষ্টা করা হচ্ছে। কারও মার্কা দিতে বাধা দেয়নি বিএনপি। ধানের শীষ অপ্রতিরোধ্য বলে টানাটানি করা হচ্ছে বলেও এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব। 90-এর ছাত্র গণ অভ্যুত্থানের শহীদ নাজির উদ্দিন জিহাদের 35তম শাহাদাত বার্ষিকীতে দৈনিক বাংলা মোড়ে জিহাদ স্মৃতিস্তম্ভে এই শ্রদ্ধা নিবেদন। ছাত্রদল সহ সেই গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদের প্রতি। একটা নির্বাচিত সরকার না থাকলে এই দেশে আরো বহু ধরনের সংকট চলে আসতে পারে। পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিহাদ স্মৃতি পরিষদ আয়োজন করে স্মরণ সভা। যতক্ষণ পর্যন্ত বিএনপিকে আমরা শাসকের দল হিসেবে দেখতে না পাবো, ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। যারা পিআর পদ্ধতি চায়, তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না। নির্বাচনটা হলেই কিন্তু তাদের মাথাবুড়ি শেষ হয়ে যাবে, এইটা বুঝি তারা ষড়যন্ত্র করছে। আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, যতই সংস্কার করা হোক না কেন, নির্বাচিত সরকার গঠন করা না গেলে গণতন্ত্র উত্তরণ সম্ভব নয়। সংস্কার আমরা এনেছি, এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব আমরাই, এবং এর জন্য প্রয়োজন হলে আবারও বুকের রক্ত দিয়ে আমরা গণতন্ত্রকে রক্ষা করব। নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে, সেই সময়ে নির্ধারিত নির্বাচন হবে, অন্যথা নির্বাচন হবে না। অর্থাৎ নির্বাচন তখনই হতে হবে। মির্জা ফখরুল বলেন, ধানের শীষকে ঠেকাতে পারলে বাংলাদেশের শত্রুরা সফল হবে, তাই ষড়যন্ত্র চলছে। অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না, বা অমুকের মার্কা থাকতে পারবে না। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। যেদিকে যাবেন, গ্রামে গঞ্জে যেখানে, সব একটাই স্লোগান হচ্ছে থেকে ধান লাগাইয়া দাও, ধান লাগাইয়া দাও। ওই জন্যই ওকে রুখতে হবে, ওকে আটকে দিতে হবে। কারণ ধানের শীর্ষে এসে গেলে ওই যে বাংলাদেশের শত্রুরা আছে, সেই শত্রুরা তাদের সমস্ত কনস্পিরেসি চক্রান্ত থেকে পরাজিত হয়ে চলে যেতে বাধ্য হয়। এ সময় ইসরায়েলি সেনাদের হাতে বন্দী আলোকচিত্রী মানবাধিকার কর্মী শহীদুল আলমের মুক্তির জন্য সরকারকে ব্যবস্থা নিতে আবারও আহ্বান জানান মির্জা ফখরুল। সকলের মুখে উচ্চারিত হতে হবে,
আরে মার্কা কিনটা এটাই। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। শাপলা প্রতীক না পেলে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলছেন, এর জন্য আন্দোলন সহ আদালতে আইনি লড়াই করার সিদ্ধান্ত আছে দলের। নির্বাচনী প্রতীক হিসেবে শাপলাই চায় এনসিপি। আর যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারের অভিযোগ, রাজনৈতিক চাপের কারণে দাবিকৃত প্রতীক বরাদ্দের ক্ষেত্রে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। লামিয়া তিথির রিপোর্ট। রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রতীক চূড়ান্ত হলে দলটিকে নিবন্ধন সনদ দেয়া হবে, কিন্তু প্রতীক ইস্যুতে বিপরীতমুখী অবস্থানে এনসিপি ও নির্বাচন কমিশন। দলের প্রতীক হিসেবে শুরু থেকে শাপলা চেয়ে আসছে এনসিপি, তবে ইসির গেজেটে থাকা 50 প্রতীকের তালিকায় নেই শাপলা। নির্ধারিত প্রতীক থেকে একটি বেছে নেয়ার প্রস্তাব ইসি দিলেও শাপলা প্রতীকই চায় এনসিপি। ইসির চিঠির জবাবে শাপলার 7টি নমুনাও জমা দিয়েছে নতুন দলটি। তারা কিন্তু আমাদেরকে বলেছিল যে 150টা যে মার্কা তারা নতুন অন্তর্ভুক্ত করবে সেখানে শাপলা থাকবে। এই কথা জানার পরেই কিন্তু আমরা নিবন্ধনের সময় আমাদের পার্টির অনুকূলে এই মার্কাটার জন্য বলেছি যে এই মার্কাটা আমাদের জন্য সংরক্ষণ করা হোক। এরপরেই জুলাই পদযাত্রা ব্যাক টু ব্যাক, তখন আমাদের সারা দেশের যারা শুভাকাঙ্ক্ষী এবং সমর্থক আছে তারা খাল থেকে বিল থেকে একেবারে যেটা আসল শাপলা এটা নিয়ে জুলাই পদযাত্রায়, মানে এটা ন্যাচারালি ঘটেছে। এই মার্কার সাথে আমাদের একটা অর্গানিক সম্পর্ক গড়ে উঠেছে, ফলে আমাদের কাছে এই মুহূর্তে এই মার্কার কোনো বিকল্প নাই। জাতীয় প্রতীকের শাপলা যেমন আছে, ধানের শীষ আছে, সেখানে পাটপাতা রয়েছে, তারকা রয়েছে, এমনকি যে গোলবৃত্ত সেটাও আসলে জাতীয় প্রতীকেরই একটা অংশ। যেহেতু জাতীয় প্রতীকের অংশের মধ্য থেকে তারকা একটা দলের প্রতীক, আবার ধানের শীষ আর একটা দলের প্রতীক আছে, সেক্ষেত্রে শাপলা কোনো একটা রাজনৈতিক দলকে প্রতীক হিসেবে বরাদ্দ করতে কমিশনের আসলে কোনো বাধা থাকার কথা নয়। তবে নির্বাচন কমিশন এখন পর্যন্ত এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার পক্ষে, যদিও এ নিয়ে মন্তব্য করতে চায় না ইসি। তবে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সদস্য ও সাবেক ইসি যুগ্ম সচিব জেসমিন টুলি বলেছেন, তালিকার বাইরে নতুন প্রতীক বরাদ্দে আইনি বাধা নেই ইসির। প্রতীক শাপলা পেতে কোনো আইনগত কোনো বাধা নেই। যদি এনসিপিকে শাপলা দিতেই হয় তাহলে বিধিমালার একটা ছোট্ট সংশোধনী করতে হবে, যে বিধিমালা তোরসেল এত নম্বরে এই শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা হলো, ছোট্ট একটা। আর বিধিমালা এটা খুব একটা কঠিনও কাজ নয়, এটা মূলত তাদের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করবে। এ অবস্থায় এনসিপির শীর্ষ নেতারা বলছেন, শাপলা না দিলে নির্বাচনে অংশ নেবেন কিনা বিবেচনা করবেন তারা। কমিশনের আইনগত দিকে কোনো বাধা নাই আমাদেরকে শাপলা প্রতীক বরাদ্দ করতে। তো এখনো পর্যন্ত আমাদের কাছে মনে হয় যে কমিশনের সদিচ্ছার অভাব শাপলা প্রতীক বরাদ্দ করতে, এবং এর সঙ্গে কোনোভাবে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র লুকিয়ে আছে কিনা সেটাও আমাদের কাছে এখন ধারণার জায়গা তৈরি হচ্ছে। প্রতীক বরাদ্দ না পাওয়ার কারণে যদি নির্বাচন কেন্দ্রিক কোনো অচলাবস্থার জায়গা তৈরি হয়, সে দায়ভার সম্পূর্ণভাবে কমিশনকেই বহন করতে হবে। এই প্রতীক ইস্যুতে আমাদেরকে যে অহেতুক ভোগান্তির মধ্যে তারা রাখছে, এটা প্রমাণ করে যে ইসি চায় না এনসিপি নির্বাচনে আসুক, কিন্তু আমরা এটার জন্য সর্বোচ্চ ফাইট দেব। যদি তারা এটা না দেয়, আমরা নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে পুনর্বিবেচনা করব। আমরা এই প্রতীক ছাড়া নির্বাচনে যাব না। প্রতীক বরাদ্দ নিয়ে ইসির ভূমিকার কারণে নির্বাচন কতটা নিরপেক্ষ হবে এ নিয়েও প্রশ্ন আছে এনসিপির শীর্ষ নেতাদের। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। 15 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের আগে পিআর পদ্ধতি নিশ্চিতের দাবি জানিয়েছে জামাত ইসলামী। আর খেলাফত মজলিস চায় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন। অন্যদিকে সংস্কার ও পিআর পদ্ধতি ছাড়া ভোট হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন। রাজধানীতে আলাদা সমাবেশে এসব কথা বলেন ইসলামী দলগুলো নেতারা। ভোটের আগে জুলাই সনদের আইনি ভিত্তি পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে বেশ কয়েকটি ইসলামী ও সমমনা দল। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সংক্ষিপ্ত সমাবেশ করে জামাতে ইসলামী, আর উত্তর গেটে খেলাফত মজলিস। একই সময়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বলেন, দেশের অধিকাংশ মানুষ পিআরের পক্ষে। জুলাই সনদ স্বাক্ষরের আগে পিআর ইস্যুতে গণভোটের দাবি তার। আমরা সরকারের কাছে, ঐক্যমত্য কমিশনের কাছে বলবো,
জুলাই সনদ স্বাক্ষরের সময়ের আগে আপনারা পিআর পদ্ধতির ব্যাপারে একমত হয়ে জাতির আকাঙ্ক্ষাকে আপনারা বাস্তবায়ন করুন। পৃথক সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে খেলাফত মজলিস। দলটির আমির মাওলানা মামুনুল হক ভোটের আগেই রাষ্ট্রপতির আদেশে পিআর এবং গণভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন চায়। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে তার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিকল্প কোনো চিন্তার সুযোগ বাংলার মাটিতে নাই। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচনের আগে গণভোটের দাবি তোলেন। নির্বাচনের আগে জুলাই সনদ স্বীকৃতির জন্য আইনি গণভোট আগে দিতে হবে এবং সকলকে মুদাত্ত আহ্বান জানাবো, বিশেষ করে ইসলামী দলগুলো যারা রয়েছেন, আমাদের ঘোষণা ছিল ইসলামী রাষ্ট্র একটা যাবে, দেশপ্রেমিক যারা রয়েছেন আমরা সবাই একত্রিত হয়ে আমরা দেশ গঠন করব। সংস্কার ও বিচারের পর পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে জানিয়ে রাজনৈতিক দলগুলো তাদের ভোট দেওয়ার আহ্বান জানায়। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। ঘনিয়ে আসছে ভোটের ঘোষিত সময়। রাজপথে বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত দলগুলো। বিশ্লেষকরা বলছেন, মুখে বৈরিতা থাকলেও নির্বাচনমুখী সব রাজনৈতিক দল, বরং প্রশাসনের প্রস্তুতি ভোটের জন্য যথেষ্ট নয় বলছেন কেউ কেউ। অবাধ ভোটের আয়োজন ও ব্যালট ছিনতাই ঠেকাতে যা সবচেয়ে বেশি জরুরি। আওয়ামী লীগের বিরুদ্ধে প্রায় ২৪ বছর রাজপথে পাশাপাশি অবস্থানে ছিল বিএনপি জামায়াত। জুলাই আন্দোলনে ছাত্র জনতার নেতৃত্বে মাঠে নিবন্ধিত অনিবন্ধিত অনেক দলের সহাবস্থানও ছিল। প্রাত্যহিক জীবনে এটা একটি অনিবার্য। দিন দিন দূরত্ব বেড়েছে। রাজনীতির ময়দানে মুখোমুখি বিএনপি জামায়াতের নেতৃত্বে বিভিন্ন দল। পাল্টাপাল্টি অভিযোগ, কর্মসূচিও দিয়ে যাচ্ছে দলগুলো। ভোট নিয়েও রয়েছে ভিন্ন ভিন্ন মত। গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে যে সেই নির্বাচনকে ভিন্ন কাজে পরিচালিত করবার, জীবন এবং রক্ত দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আদায় করবে ইনশাআল্লাহ। বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে মতপার্থক্য স্বাভাবিক ঘটনা। কর্মীদের নির্বাচন সংশ্লিষ্টতা বাড়াতে এমন নানামুখী কর্মসূচি দেয় দলগুলো। পারস্পরিক শ্রদ্ধা রেখে একে অপরের বিরুদ্ধে সন্দেহ কিংবা অভিযোগও দোষের কিছু না। তারা দ্বিমত পোষণ করলেই রাজনৈতিক ব্যবস্থা ঠিক আছে। এরা একে অপরের বিরুদ্ধে যখন কথা বলবে, একে অপরের বিরুদ্ধে অবস্থান নেবে, একে অপরের কাজের সমালোচনা করবে, এটা রাজনৈতিক ব্যবস্থা, স্বাভাবিক ব্যবস্থা। আর যখন তারা সবাই একমত হয়ে যাবে তখন তো স্বৈরাচার ব্যবস্থা তারা দাঁড়াবে। 7 দিনের জোটের মাঠে নামার মধ্য দিয়ে তারা যে কাজটা করছে সেটা হলো এই যে সে যে রাজনৈতিকভাবে বেঁচে আছে, টিকে আছে, এটা পাবলিককে জানাচ্ছে। তবে অবাধ ভোটের জন্য প্রশাসনের শক্ত অবস্থান জরুরি। দরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি। গেল 14 মাসে সরকার দৃশ্যমান তেমন কিছু দেখাতে পারেনি বলে অভিযোগ বিশ্লেষকদের। এখন জনপ্রশাসন সচিব নিয়েও যেটা হচ্ছে, এটা কিন্তু সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে। কারণ তারা যদি এটা করতেন যে না, আপনারা তো কয়েক মাস পরে ক্ষমতায় আসবেন, তখন আপনারা আপনাদের মতো সাজাবেন, এখন আমরা আমাদের মতো দেব, এই দোদুল্যমানতাটা কিন্তু মাঠ পর্যায়ে নির্বাচনের জন্য এটা কিছুটা তাদেরকে দুর্বল করতেছে। নির্বাচন কমিশনও প্রত্যাশিত অনুকূল পরিস্থিতি তৈরি করতে পারেনি বলে মত এই সাবেক কর্মকর্তার। নির্বাচন কমিশন তো এই কথা বলবে না যে আমরা একা সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। তারা বলবে যে আমরা কোনো ছাড় দেব না। এছাড়া ধরেন এখনো ডিসি নিয়োগটা হয় নাই, মাঠে তো এখন যাদেরকে বদলাবেন তাদেরকে এখনই পাঠানোর সময়। এমনিতেই নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলার ঝুঁকি থাকে, তার উপর 5 আগস্ট পরবর্তী সময়ে সে আশঙ্কা আরও বেড়েছে। তাই আগের চেয়ে বেশি সতর্ক থাকতে হবে নির্বাচনী সরকারকে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। চলতি বছর শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া করিনা মাচাদো। শুক্রবার ভেনেজুয়েলার বিরোধী দলীয় এই রাজনীতিককে সম্মানজনক এ পুরস্কারে ভূষিত করে নোবেল কমিটি। এ সময় নোবেল কমিটি জানায়, গণতান্ত্রিক অধিকার রক্ষায় নিরলস কাজের স্বীকৃতি দেওয়া হয়েছে মাচাদোকে। ভেনেজুয়েলাকে একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের জন্য সংগ্রাম করে যাচ্ছেন এই নারী। Peace Prize for 2025
চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার নিয়ে বিভিন্ন পূর্বাভাসে আলোচনায় ছিল মানবাধিকার ও গণতন্ত্রকামী বিভিন্ন ব্যক্তি এবং সংগঠনের নাম। সেই পূর্বাভাসই সত্যি হলো। শুক্রবার নোবেল কমিটি জানায়, আলোচিত এই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া করিনা মাচাদোকে। The Norwegian Nobel Committee has decided to award the Nobel Peace Prize for 2025 to Maria Corina Machado. 2002 সাল থেকে রাজনীতির সাথে সংশ্লিষ্ট মারিয়া নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা সুমাতের প্রতিষ্ঠার মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশ তার। সাবেক প্রেসিডেন্ট হুগো চ্যাভেজের অনুসারী তিনি। গণতান্ত্রিক সমাজতন্ত্র অনুযায়ী চাভিসমো নীতিতে বিশ্বাসী মারিয়া। তবে চ্যাভেজের আর এক অনুসারী বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কঠোর সমালোচক। 2012 সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হন তিনি। তবে আলোচনায় আসেন 2014 সালের বহুল আলোচিত সরকার বিরোধী বিক্ষোভের সময়ে। মাদুরো বিরোধী ওই আন্দোলনের নেতৃত্ব দানকারীদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। 2023 সালকে মারিয়া এবং ভেনেজুয়েলার গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয়। ওই বছরই প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন তিনি, জয়লাভ করেন প্রাইমারিতেও। তবে 2024 সালের জানুয়ারিতে আদালত তাকে অযোগ্য ঘোষণা করে 15 বছরের জন্য। মাদুরো শাসনামলের পতন ঘটিয়ে ভেনেজুয়েলায় গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনের কারণে বারবার আইনি বাধা, হয়রানি এবং কারাগারের মুখোমুখি হতে হয়েছে মারিয়াকে। চলতি বছরের জানুয়ারিতেও তাকে গুম করার চেষ্টা চালানো হয়। নোবেল শান্তি পুরস্কারের জন্য এবছর মনোনয়ন পেয়েছিলেন 338 ব্যক্তি ও প্রতিষ্ঠান। তবে কারা মনোনয়ন পেয়েছে সেটি প্রকাশ করে না নোবেল কমিটি। এ তালিকা আগামী 50 বছর পর্যন্ত সুরক্ষিত রাখা হবে গোপন ভল্টে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বিশ্বব্যাপী 7টি যুদ্ধ ঠেকানোর কথা ঢাক ঢোল পিটিয়ে প্রচার করেও এবারও শান্তিতে নোবেল পেলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়াও। নোবেল কমিটির এমন সিদ্ধান্তকে রাজনৈতিক বলে আখ্যা দিয়েছে হোয়াইট হাউস। আর বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলকে সহায়তার পাশাপাশি রুশ প্রেসিডেন্ট পুতিনকে সমর্থন দেয় শান্তিতে নোবেল পাবার সম্ভাবনাকে বিতর্কিত করেছে। আর আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ট্রাম্পের দায়িত্ব গ্রহণের আগেই মনোনয়ন প্রক্রিয়া শেষ করেছে নোবেল কমিটি। প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই নিজেকে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য বলে দাবি করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদেও ইরান, ইসরায়েল, ভারত, পাকিস্তান ও থাইল্যান্ড, কম্বোডিয়া সহ বিশ্বের বিভিন্ন সংঘাত থামিয়েছেন বলে বেশ ফলাও করে প্রচার করতেন তিনি। সম্প্রতি ইসরায়েল হামাসের মধ্যে শান্তি সমঝোতায় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও কেন বহুল প্রতীক্ষিত নোবেল পেলেন না এই মার্কিন প্রেসিডেন্ট? আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, এবছর জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরপরই মনোনয়ন সংগ্রহ শেষ করে নোবেল কমিটি। পাশাপাশি চলতি বছর কাকে নোবেল দেওয়া হবে তা নির্ধারিত হয় পূর্ববর্তী বছরের কাজের ভিত্তিতে। 2024 সালে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলেও তখনও দায়িত্ব গ্রহণ করেননি তিনি। তাই বিশ্বে শান্তি ফেরাতে তার দাবি করা পদক্ষেপের ভিত্তিতে এবছর অন্তত নোবেল পাওয়ার কথাই ছিল না মার্কিন প্রেসিডেন্টের। তবে ভবিষ্যতেও সে সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। বলছেন, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন আর ভ্লাদিমির পুতিনের সাথে সুসম্পর্ক তৈরির চেষ্টার মতো পদক্ষেপের কারণেই বিতর্কিত হয়েছে নোবেল প্রাপ্তির সম্ভাবনা। মুখে মুখে মানুষ হত্যাকে ঘৃণা করলেও গাজায় গণহত্যাকে সমর্থন দিয়েছিলেন তিনি। আরেক যুদ্ধাপরাধী ভ্লাদিমির পুতিনকে লাল গালিচায় স্বাগত জানিয়েছেন। ফলাফল দীর্ঘায়িত হচ্ছে ইউক্রেন যুদ্ধ। এসব কারণেই তার নোবেল প্রাপ্তির সম্ভাবনা কম। তিনি যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে সরিয়ে এনেছেন, বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করে পরিস্থিতি অস্থিতিশীল করেছেন। এমন বিতর্কিত কাউকে পুরস্কৃত করে সম্মান খোয়াতে চাইবে না নোবেল কমিটি। এদিকে নোবেল না পাওয়ায় এক্স পোস্টে ক্ষোভ ঝাড়েন ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা। অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে এমন সিদ্ধান্ত নিয়েছে নোবেল কমিটি। নোবেল কমিটি প্রমাণ করেছে যে তারা শান্তির পরিবর্তে রাজনীতিকেই প্রাধান্য বেশি দেয়। প্রেসিডেন্ট ট্রাম্প অন্তর থেকে মানবাধিকার কাজ করেন। তিনি ভবিষ্যতেও শান্তি চুক্তি, যুদ্ধ বন্ধ আর মানুষের জীবন বাঁচাতে উদ্যোগ নেবেন। এখন পর্যন্ত শান্তিতে নোবেল পেয়েছেন বারাক ওবামা সহ মোট 4 জন মার্কিন প্রেসিডেন্ট। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়েছেন মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী শহীদুল আলম।
ইসরায়েল থেকে তুরস্কে পৌঁছেছেন তিনি। আলোকচিত্রী ও লেখক ডক্টর শহীদুল আলম সহ কনসিয়ান্স জাহাজের সব সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও ক্রু সদস্যদের বুধবার ভোরে অপহরণ করে ইসরায়েলি দখলদার বাহিনী। অবশেষে সে বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন শহীদুল আলম। তুর্কি সূত্রের তথ্য অনুযায়ী আজ বিকেলে ইসরায়েল থেকে একটি ফ্লাইট উড্ডয়ন করেছে, যেখানে বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম যাত্রী হিসেবে রয়েছেন। TK6921 ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর 2:30টার দিকে ইস্তাম্বুলে পৌঁছেছে। তার মুক্তি ও প্রত্যাবাসনে ভূমিকা রাখায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। Free Palestine. Free Palestine. Free Palestine. Free Palestine. Free Palestine. কার্যক্রম নিষিদ্ধ হলেও হঠাৎ কোথাও ঝটিকা মিছিলের চেষ্টা করছে আওয়ামী লীগ কর্মীরা। নিয়মিত বিরতিতে হচ্ছে গ্রেফতারও। গেল 6 মাসে এ সংখ্যা হাজার খানেক। গোয়েন্দা পুলিশের তথ্য, অক্টোবরের রাজধানী বা দেশের অন্য স্থানে নাশকতার পরিকল্পনা আছে। আর বিশ্লেষকরা বলছেন, ঢালাওভাবে গ্রেফতারের চেয়ে জরুরি আওয়ামী লীগের দৃশ্যমান বিচার আর দরকার রাজনৈতিক সিদ্ধান্তের। রাব্বি সিদ্দিকের রিপোর্ট। তীব্র গতিতে ছুটেন তারা। সামনে থেকে অনেক মোবাইল থেকে চলে ভিডিও ধারণ। আইন সংশোধন করে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম। তবুও অস্তিত্ব জানান দেয়া এসব ভিডিও দেখা যায় দলটির ফেসবুক সহ সামাজিক মাধ্যমে। ঝটিকা দৌড়ের পাশাপাশি কোথাও কোথাও ঘটছে ককটেল বিস্ফোরণের ঘটনাও। ভিডিওতে দেখা যায় জন 50 ব্যক্তি হুট করে জড়ো হচ্ছে। কয়েকটি স্লোগান দিয়ে কয়েক মিনিটের মধ্যে সটকে পড়ছেন যে যার মতো। ঝটিকা মিছিলের পর গ্রেফতারও হচ্ছেন অনেকে। কাউকে কাউকে গ্রেফতার দেখানো হচ্ছে পুরনো মামলায়। পুলিশের তথ্য অনুযায়ী গত 6 মাসে রাজধানীতে আটক হয়েছেন আওয়ামী লীগের প্রায় 1000 কর্মী। যারা গ্রেফতার হচ্ছেন তাদের অনেকেই ঢাকার বাইরের আওয়ামী লীগ বা ছাত্রলীগ অথবা অঙ্গ সংগঠনের নেতা। আওয়ামী লীগ অক্টোবর জুড়ে বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করছে এমন তথ্য জানা গেছে গোয়েন্দা সূত্রে। টার্গেট অরাজক পরিস্থিতি তৈরি করে নির্বাচন বানচালের চেষ্টা করা। তাই ঢাকার কোথাও মিছিল বা মিছিলের চেষ্টা হলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের মাঠ পর্যায়ে কড়া নজরদারি জারি রাখতে নির্দেশ দিয়েছে হাইকমান্ড। পরিস্থিতি সামাল দিতে না পারায় এরই মধ্যে ধানমন্ডি, শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর থানার বেশ কয়েকজন পুলিশ সদস্যকে বদলিও করা হয়েছে। আমরা সবসময় সচেষ্ট রয়েছি, যে কোনো সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা ঢাকা মেট্রোপলিটন পুলিশের রয়েছে। আমরা ইতিমধ্যে টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি আমাদের গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করেছে। আশা করি রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকবে। বিশ্লেষক তৌহিদুল হক মনে করেন, দরকার হচ্ছে গণহত্যার দায়ে আওয়ামী লীগের দৃশ্যমান বিচার এবং রাজনৈতিক ঐক্যমত্য। এই নির্বাচনের আগে যদি বিচার সম্পন্ন না হয়, তাহলে সেই নির্বাচনের ব্যাপারে আওয়ামী লীগ কীভাবে বিষয়টি দেখবে। সোশ্যাল মিডিয়াতে তাদের নেতাকর্মীদের যে বক্তব্য এখনও, তার প্রেক্ষাপটে তো বলা যায় তারা নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা করবে। তাহলে সেই প্রতিহত করার চেষ্টা যদি তারা চালায়, তাহলে জনগণ অর্থাৎ ভোটারদের যে নির্বিঘ্নে বা ভয়হীনভাবে যে ভোট প্রদানে অংশগ্রহণ করা, সেই জায়গাটি তো অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। পুলিশ কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা সফল হবে না। অরাজকতা সৃষ্টির যে কোনো চেষ্টাই মোকাবেলা করা হবে কঠোরভাবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। লিবিয়ায় বাংলাদেশের কিছু মানুষের হাতে বেশি নির্যাতনের শিকার হন প্রবাসীরা। অপহরণের পর নির্যাতনে চালিয়ে মুক্তিপণ আদায় করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এসব দালাল ও প্রতারক চক্রের হাতে নিঃস্ব হয়ে বাধ্য হয়ে দেশে ফিরেছেন 309 জন বাংলাদেশি। প্রবাসীরা বলেন, কিছু মাফিয়ার কারণে নষ্ট হচ্ছে লিবিয়ার সম্ভাবনাময় শ্রমবাজার। দেশে ফেরত এসব প্রবাসীদের চিকিৎসা ও পুনর্বাসনের আহ্বান জানান ভুক্তভোগীরা। টাঙ্গাইলের মধুপুরের বাসিন্দা মোহাম্মদ হাফেজ সচ্ছল জীবনের আশায় 13 বছর আগে পাড়ি জমান লিবিয়ায়। নানা ঘাত প্রতিঘাতের পর শেষ বয়সে ফিরলেন দেশে। শাহজালাল বিমানবন্দরে স্বজনদের পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। যদি 20 টাকার কাজ করি 10 টাকা দেয় আর 10 টাকা দেয় না। নিবিড়ে গাড়িত করে তুলে নিছে, নিয়ে যায় বাংলার কাছে বেচা দিছে। এই বাংলায় 30 লাখ টাকা নিছে। 21 দিন খালি মাইরের ভর আছিল।
হাফেজের মতো লিবিয়া থেকে দেশে ফিরেছেন 309 অভিবাসী। লিবিয়া দূতাবাসের সহযোগিতায় বিশেষ ফ্লাইটে বেলা 12টা নাগাদ ঢাকায় পৌঁছান। তাদের সবার গল্প প্রায় একই রকম, কাজ করেও বেতন না পাওয়া, অপহরণ, মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়া, নির্যাতন নিপীড়নের ক্ষত এখনো রয়ে গেছে শরীরে। বাসা ভাঙে দরজা ভাঙে তুলে নিয়ে যায় 25 লাখ 30 লাখ টাকা দাবি করে, না দিলে হাত পা ভাঙে ফেলা হয়ে যায়। 2 বছরের ভিতরে 7 মাসের মতো জেল কাটছি, টাকা গেছে মনে করেন 14-15 লাখ। আমার ধরে নিয়ে গেছে আমার বিক্রি করে দিছে এক বাংলায়, আমার বাড়ির পাশাপাশি বাড়ি। এমন অবস্থা করেছে মানুষের মাইরে মাইরে যাদের তাদের চলাফেরার মতো অবস্থা নেই। আমরা ভয়তে চলে আইছি। 15 লাখ টাকা কন্ট্রাক্ট করে নিছে, নিয়ে আমাকে বিক্রি করে দিছে মাফিয়ার কাছে, বিক্রি করে আমার কাছ থেকে 35 লক্ষ টাকা আদায় করছে। লিবিয়ায় শ্রমবাজার নষ্ট করছে স্বার্থান্বেষী একটি মহল। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন তারা। এছাড়া দেশে ফেরার পর পুনর্বাসনে সরকারের প্রতি ছিল আহ্বান। মাফিয়া বেশিরভাগে মাদারীপুর শরীফপুরে। আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ করতে আছি, আপনারা এদেরকে তাৎক্ষণিকভাবে আমরা একটা ব্যবস্থা করেন। ওর নাম কামাল, ও গ্রাম বাগড়া, থানা শ্রীনগর, জেলা মুন্সিগঞ্জ। তার মাধ্যমে আমি গেছি, সে আমাকে বিক্রি করে দিছে জিম্বি করে। দালাল তো এম্বাসি পালন করে, এম্বাসিতে লেখা আছে অমুক দালাল তমুক দালাল, ছবি দিয়ে আছে। ধরুন 10 জন লোকের দালালের ছবি দিয়ে আছে, সেই দালাল আসতেছে যাচ্ছে, তারা দাওয়াত করছে এম্বাসি, তাদের বাসায় যাচ্ছে। আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। সরকার যদি আমাদের কোনো পুনর্বাসন করে তাহলে হয়তো বা কিছুটা আমরা পোষায় পেতে পারবো। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক এখনো বহু বাংলাদেশি। তাদের উদ্ধার করে দেশে ফেরত পাঠাতে সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমিরেটাস অধ্যাপক, কথাসাহিত্যিক এবং প্রাবন্ধিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার বিকেল 5টায় রাজধানীর ল্যাবিট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শুক্রবার দুপুরে জানানো হয়, অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের শারীরিক অবস্থার গুরুতর অবনতির কারণে তাকে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গত শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। পরে তাকে ল্যাবিট হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকরা জানান তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। দেশে অনেক ফ্যাসিস্ট ইন্টেলেকচুয়াল আছে যারা নানা ধর্মের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সন্ধ্যায় আশুলিয়ায় বোধি জ্ঞান ভাবনা কেন্দ্রে কঠিন চিবর দান উৎসব অনুষ্ঠানে কথা জানান তিনি। বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে সম্প্রতি দুর্গা পূজায় অসুরের মুখে যারা দাড়ি লাগিয়ে পূজার আয়োজন করেছিল তাদেরকেও আইনের আওতায় আনা হচ্ছে। এ সময় কঠিন চিবর দান অনুষ্ঠানে সবার মধ্যে অত্যাচার অনাচার বন্ধ করার বোধ জাগ্রত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সবাইকে বিশ্ব মানবতার জন্য কাজ করার আহ্বান তার। আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে এই সরকার, তা যেন কেউ নস্যাৎ না করতে পারে সে ব্যাপারে সাবধান থাকতে হবে। অনেক সময় আছে কিছু লোক ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করে। আমাদের দেশে কিন্তু কিছু ফ্যাসিস্ট ইন্টেলেকচুয়াল রয়ে গেছে। আমি আবার বলছি, যারা ফ্যাসিস্ট ইন্টেলেকচুয়াল তারা অনেক সময় জিনিসটাকে অন্য খাতে প্রবাহিত করে এই যে আমাদের একটা সম্প্রীতি, এটাকে কিন্তু যেন ভালোভাবে না আগায় এটা চেষ্টা করে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরও ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনের শুরুতেই উত্তপ্ত হয়ে ওঠে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দুর্গাপুর বাজার এলাকা। দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। আতঙ্ক ছড়ায় আশপাশের এলাকাতেও। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে বড়বাড়ি ও মুন্সিবাড়ি গ্রামবাসীর মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এরই জের ধরে শুক্রবার সকালে সংঘাতে জড়ায় দুপক্ষ। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও আগুন দেয়া হয়। 4 ঘন্টা ধরে চলে সংঘর্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। গতকালকে একটা ফুটবল খেলাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে একটা হাতাহাতির ঘটনা ছিল, সেটাকে কেন্দ্র করে আজকে একটু মারামারিটা বড় হয়েছে। পরে আহতদের উদ্ধার করে পাঠানো হয় বিভিন্ন হাসপাতালে। এলাকার পরিস্থিতি থমথমে, মোতায়েন রয়েছে পুলিশ। এখনো কোনো লিখিত অভিযোগ পাই নাই, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে আমাদের। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সাইফ আহমেদ, যমুনা নিউজ।
দেশের 4,86,00,000 মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে। 2.5 কোটি লোক জানেই না তাদের ব্লাড প্রেশার বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। সবচেয়ে আতঙ্কের বিষয়, রক্তচাপ নিয়ন্ত্রণে আছে মাত্র 16% রোগীর। এতে হৃদরোগ, স্ট্রোক ও কিডনি রোগের ঝুঁকিতে 4 কোটি মানুষ, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ব্যবস্থার জন্য হতে পারে বড় ধরনের সংকটের কারণ। একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিপণন কর্মকর্তা কাবুল মোল্লা, বয়স 38। রক্তচাপ বেশি থাকলেও গুরুত্ব দেননি কখনো। সম্প্রতি হার্ট অ্যাটাকের পর ভর্তি হয়েছেন রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে। ওষুধ খাওয়া পড়েনি, ওষুধ খেতে বলছিল, কিন্তু ওষুধ খেলেও দেখি যে নর্মাল, না খেলেও নর্মাল। প্রেশার লাস্টে যখন ঢাকা মেডিকেল মাপলাম তখন 180/140। এই হাসপাতালে ব্লাড প্রেশার নিয়ে অবহেলার এমন অনেক গল্প আছে। হার্ট অ্যাটাক হওয়া রোগীদের বড় একটি অংশের রক্তচাপ নিয়ন্ত্রণে নেই। এমন রোগীর সংখ্যা বাড়ছেই। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে দেশের 24% মানুষের উচ্চ রক্তচাপ আছে। তবে জাতিসংঘ অধিবেশনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া তথ্যে দেখা যায় এই হার এখন 4% বেড়ে হয়েছে 28%। অর্থাৎ 17 কোটি মানুষের দেশে উচ্চ রক্তচাপের রোগী 4,86,00,000। অন্য কোনো রোগে এত রোগী নেই দেশে। সরকারের দিক থেকে সরকার চেষ্টা করবে যাতে ট্রিটমেন্টগুলো সঠিকভাবে সবাইকে পৌঁছাতে দিতে পারে, কিন্তু জনগণের একটা দায়িত্ব আছে, আমরা সবাই মিলে যেটাকে আমরা কিভাবে প্রতিরোধ করব, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি। রোগীদের অর্ধেকই জানেন না তাদের রক্তচাপ বেশি, আর চিকিৎসা নিয়েও একটা বড় অংশের রক্তচাপ নিয়ন্ত্রণে নেই। ফলে আক্রান্তদের 84% অর্থাৎ 4 কোটি মানুষ জটিল 3 রোগের মারাত্মক ঝুঁকিতে। উচ্চ রক্তচাপ আসলে কি করে, বিভিন্ন অর্গানে গিয়ে একটা প্রেশার ক্রিয়েট করে। সবচেয়ে বেশি ক্ষতিটা হয় স্ট্রোকে গিয়ে, যে কোনো সময় হেমোরেজিক স্ট্রোক, মানে ওই ধমনীটা ছিঁড়ে গিয়ে স্ট্রোক হতে পারে। তো যে কোনো সময় টাইম বোম হিসাবে মানুষজনের হাঁটাহাঁটি করছে বাকিরা, এবং এটাই আমরা দেখতে পাচ্ছি। হঠাৎ করে স্ট্রোক হচ্ছে, হঠাৎ করে এমআই হচ্ছে, মানে কিছুই ছিল না, জানতো না, ওই সময় স্ট্রোক হচ্ছে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে একজন রোগীকে দিনে গড়ে 10 টাকার ওষুধ খেতে হয়। সেই হিসেবে 4,86,00,000 মানুষের রক্তচাপ নিয়ন্ত্রণে দৈনিক ব্যয় হবে প্রায় 50 কোটি টাকা। 1/4 বেশি রোগ যদি হাইপারটেনশনের মতো অসংক্রামক রোগে ভোগে, সেই ক্ষেত্রে শুধু এত বিশাল জনবল কার্যক্ষমতা হারায় না, তাদের জন্য তার ফ্যামিলির মধ্যে একটা ইকোনমিক বার্ডেন চলে আসে চিকিৎসার ব্যয় মেটানোর জন্য। এই বিশাল জনবলকে যদি আমরা অসুস্থ রাখি, তাহলে তাদের দেশের ন্যাশনাল জিডিপিতে একটা প্রভাব পড়ে, এবং সেটা অঙ্কের হিসাবে বিশাল। দেশে মোট মৃত্যুর 71%ই অসংক্রামক নানা রোগে। এই হার বেড়েই চলেছে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। গাজায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকরের পর নেমেছে ঘরমুখো ফিলিস্তিনিদের ঢল। নিজের আশ্রয়ে ফিরতে গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাচ্ছেন বাসিন্দারা। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় চুক্তির শর্ত মেনে নির্দিষ্ট এলাকা থেকে সরে গেছে আইডিএফ সেনারা। এদিকে শর্ত অনুযায়ী 72 ঘন্টার মধ্যে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে বাড়ি ফিরবেন প্রায় 2000 ফিলিস্তিনি বন্দী। 2 বছরের বর্বরতার অবসান, অবশেষে স্বস্তির বাড়ি ফেরা। ঘরবাড়ি এখন ধ্বংসস্তূপ, তবুও আইডিএফ সেনাদের সরে যাওয়ার খবর পেতেই তল্পিতল্পা নিয়ে নিজ ঘরে ফেরার ঢল নেমেছে ফিলিস্তিনিদের। আনুষ্ঠানিক এক ঘোষণায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় বেলা 12টায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। চুক্তির শর্ত মেনে নির্দিষ্ট স্থানে আইডিএফ সেনাদের সরে যাওয়ার তথ্য নিশ্চিত করে তারা। এতদিন প্রাণ বাঁচাতে বাস্তুচ্যুত হয়ে উপত্যকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটতে হয়েছে ফিলিস্তিনিদের। এবার আর হামলার ভয় নেই, একটু শান্তিতে বাঁচার স্বপ্নে বাড়ি ফিরছেন গাজাবাসী। এরই মধ্যে অনেকেই পৌঁছে গেছেন নিজ বাড়িতে। আজ সেনাবাহিনী কিছুটা সরে গেছে, তাই আমরা যেখানে থাকতাম সেখানে ফিরে এসেছি। ধ্বংসস্তূপের মধ্যে এখন আমরা অন্তত একটি তোষক কিংবা বালিশ খুঁজে বের করার চেষ্টা করছি, কারণ সামনে শীতকাল। যদিও এই বিশাল ধ্বংসযজ্ঞে কিছুই পাওয়ার সম্ভাবনা নেই। আমি আমার বাড়ি খুঁজতে এসেছি, কিন্তু এত ধ্বংসস্তূপ যে বুঝতেই পারছি না আমার বাড়ি কোথায়। আমার কয়েকতলা বাড়ির কিছুই অবশিষ্ট নেই।
এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এক ভাষণে নিজেদের বিজয়ী দাবি করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধের সব লক্ষ্য অর্জন হয়েছে তাদের। হামাস শর্ত পূরণ না করলে আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমরা এমন বিজয় অর্জন করেছি যা মধ্যপ্রাচ্যের চেহারায় বদলে দিচ্ছে। হামাসকে নিরস্ত্র করা হবে, গাজাকে নিরস্ত্রীকরণ করা হবে। আমরা তাদের সর্বত্র দমন করব। যদি এটি সহজ উপায়ে অর্জন করা যায় তাহলে খুব ভালো, যদি না হয় তাহলে আমরা কঠিন পথ বেছে নেব। এই যুদ্ধে জীবিত ও মৃত সকল বন্দীকে ফিরিয়ে আনা আমাদের প্রধান লক্ষ্য ছিল। আমি জিম্মিদের পরিবার ও ইসরায়েলি নাগরিকদের প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমার প্রতিশ্রুতি আমি পূরণ করেছি। এর আগে বৃহস্পতিবার গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দেয় ইসরায়েলি মন্ত্রিসভা। চুক্তির শর্ত অনুযায়ী এখন থেকে 72 ঘন্টার মধ্যেই সকল ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে 2000-এর মতো ফিলিস্তিনি বন্দী ছাড়া পাবে। সকল জিম্মি মুক্তির পর নতুন করে আর হামলা করবে না তেল আবিব, মিলেছে এমন আশ্বাসও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। শেষ মুহূর্তে বন্দি বিনিময় তালিকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে আলোচিত ফিলিস্তিনি রাজবন্দি মারওয়ান বারঘুতির নাম। ফিলিস্তিনের সবচেয়ে জনপ্রিয় নেতা ভাবা হয় ফাতাহর এই সদস্যকে। ফিলিস্তিনিদের নেলসন ম্যান্ডেলা হিসেবে পরিচিত বারঘুতির ওপর রয়েছে 5টি যাবজ্জীবন সাজার খড়গ। জানা যায়, বৃহস্পতিবার রাতে মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ সহ মধ্যস্থতাকারীরা যে বন্দি তালিকায় স্বাক্ষর করেছেন সেখানে অন্তর্ভুক্ত ছিল বারঘুতির নাম। তবে ইসরায়েলি মুখপাত্র জানিয়েছে এই মুহূর্তে মুক্তি পাচ্ছেন না জনপ্রিয় এই নেতা। এছাড়া বাদ পড়েছে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের নেতা আহমেদ সাদাত, হামাস নেতা হাসান সালামা এবং আবদুল্লাহ বারঘুতির নামও। ইসরায়েলের এই পদক্ষেপে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে তৈরি হয়েছে সংশয়ও। যুদ্ধবিরতির চুক্তির প্রথম ধাপে মুক্তি পেতে যাওয়া ফিলিস্তিনি বন্দীদের একটি তালিকা প্রকাশ করেছে ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম। যদিও আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো তালিকা দেয়নি ইসরায়েল সরকার। সংবাদ মাধ্যমে প্রকাশিত তালিকা অনুযায়ী 2023 সালের 7 অক্টোবরের পর আটক ইসরায়েলি হামলায় জড়িত নয় এমন 1700 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। পাশাপাশি ছেড়ে দেওয়া হবে বিতর্কিত রায়ে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া 250 বন্দী। 22 জন অপ্রাপ্তবয়স্ক ফিলিস্তিনিরও মুক্তি মিলবে। তালিকায় রয়েছে 11টি যাবজ্জীবন সাজা পাওয়া বাহের বদর, ইব্রাহিম আলকাম, ইহাম কামামজি সহ বেশ কয়েকজন আলোচিত বন্দীও। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।